মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পর স্পিকার, ডেপুটি স্পিকার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিক এবং কূটনীতিকরা সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একটি পতাকা ও স্বাধীন দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণেই বাঙালি জাতির মুক্তি, সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। বিশেষ এই দিনটিতে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভোরেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথেই শ্রদ্ধা নিবেদন করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এ সময় দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রিসভার সদস্য ও দলের নেতাদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অতঃপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। শহীদদের শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। হাজার বছরের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা এবং একসাগর রক্ত দিতে হয়েছে। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনতে হয়েছে। যে বোধ এবং চেতনা নিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, সেই হিসাব করতে গেলে প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গায় অনেকটা গরমিল রয়েছে, কিন্তু তারপরেও অর্জন কম নয়। সর্বোপরি মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষায় রাষ্ট্রযন্ত্রকেই সর্বোচ্চ সদিচ্ছার পরিচয় দিতে হবে। স্বাধীনতা দিবসে জনগণের এটাই রাষ্ট্রের কাছে প্রত্যাশা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। দীর্ঘ ১.৫ যুগ পর আবারও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ, বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনীর অংশগ্রহণে প্রদর্শিত হচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। এই আয়োজনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্যারেড গ্রাউন্ডে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৩ বাহিনীর প্রধান। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপস্থিত হলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। তারপরই একে একে বিভিন্ন বাহিনীর প্রদর্শনী শুরু হয়। এবারের প্যারেড আয়োজনে তুলে ধরা হয় সামরিক বাহিনীর সক্ষমতা। রয়েছে ফ্লাই পাস্টও। ১৯৭২ সাল থেকে স্বাধীনতা দিবসে চালু হওয়া কুচকাওয়াজ ২০০৯ সাল থেকে বন্ধ হয়ে যায়। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে মহান স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরপর আসছে 2টি এয়ারবাস ডলফিন AS365 N3+, যার প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও মেজর রকিব এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মোর্শেদ। সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 শাহ হেলিকপ্টার, যার প্রথমটিতে রয়েছেন আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারি ও মেজর রেজা। বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মইনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ। ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জোবায়েদ এবং পেছনের হেলিকপ্টারটিতে রয়েছেন কর্নেল আনোয়ার ও মেজর সাজ্জাদ। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাসরুর এবং তার সাথে রয়েছেন মেজর মুশফিক ও মেজর হাসি। শুধু এবারে এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইং এর হেলিকপ্টারের একটি সম্মিলিত অ্যারোহেড ফরমেশন। অত্যাধুনিক 2টি বেল 407 হেলিকপ্টারের সংযোজনের মধ্য দিয়ে 2012 সালে র্যাব এয়ার উইং এবং 2টি MI-171E হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে গত 2020 সালে বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইং এর যাত্রা শুরু হয়। শুধু এই ফরমেশনের লিডার হিসেবে রয়েছেন বিজিবি এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল সাকিব এবং তার সাথে ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাহিয়ান। বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কবির ও মেজর শাকিল এবং
সামনের হেলিকপ্টারে রয়েছেন র্যাব এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুশফি। সুধীবৃন্দ, এবার উত্তর আকাশের দিকে আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেভাল এভিয়েশনের 3টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 3টি মেরিটাইম হেলিকপ্টার ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। সুধীবৃন্দ, একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2011 সালে 2টি মেরিটাইম হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে নেভাল এভিয়েশনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে 2013 সালে 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 2022-এ আরও 2টি অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নেভাল এভিয়েশনে সংযুক্ত হয়। এছাড়াও 2025 সালে অত্যাধুনিক 2টি AW109SP মেরিটাইম হেলিকপ্টারের সংযুক্তি নেভাল এভিয়েশনকে আরও সক্ষম ফ্লাইং উইং হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। সুধীমণ্ডলী, নেভাল এভিয়েশন ফ্লাইপাস্টের প্রথমেই রয়েছে 3টি ডর্নিয়ার 228 NG MPF ফরমেশন লিডার হিসেবে আছেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার সায়েম। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ, লেফটেন্যান্ট কমান্ডার এহতেশাম এবং লেফটেন্যান্ট কমান্ডার ফজলে রাব্বি, এবং বামের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল, লেফটেন্যান্ট কমান্ডার সামি এবং লেফটেন্যান্ট কমান্ডার হাসান। উল্লেখ্য, গভীর সমুদ্র ও মেরিটাইম বাউন্ডারি এলাকার টহলদান, অবৈধ জাহাজ ও মাছের ট্রলার, দেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশের দ্রুত ভিজুয়াল রেকগনিশন এবং তথ্য প্রদান সহ সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষায় অপারেশন জাটকায় নিয়মিত অংশগ্রহণ করছে। নেভাল এভিয়েশনের ফ্লাইপাস্ট লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ আল মামুন। এখন রয়েছে নেভাল এভিয়েশনের 3টি AW109 মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব এবং লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম, এবং বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার শফিক এবং লেফটেন্যান্ট কমান্ডার রিফা। উক্ত হেলিকপ্টারগুলো সমুদ্রের সার্ভেইলেন্স, জাহাজে ডেক ল্যান্ডিং, স্পেশাল অপারেশনের জন্য ভার্টিক্যাল ইনসারশন, সমুদ্র উপকূলীয় অঞ্চলে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং মেডিকেল ইভ্যাকুয়েশন সক্ষম। সম্মানিত সুধীমণ্ডলী, নেভাল এভিয়েশনের সার্বিক নেতৃত্ব ও দিক নির্দেশনা আছেন কমান্ডার মোহাম্মদ ওয়াসিম মকসুদ, GBCGM NDPSCBN। আজকে ফ্লাইপাস্টের সামগ্রিক মেইনটেন্যান্স কন্ট্রোল ও সাপোর্টের দায়িত্বে রয়েছেন কমান্ডার জাভেদুর রহিম, গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার জাভেদ, ধারবাসে ছিলাম লেফটেন্যান্ট কমান্ডার তারিক। সুধী দর্শক মণ্ডলী, আবারও প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এগিয়ে আসছে সুসজ্জিত যান্ত্রিক বহর। স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নের রূপরেখা ও পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের কুচকাওয়াজে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, যান্ত্রিক বহরের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার 11 ডিসেম্বর 1997 সালে 37 BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারিতে কমিশন লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার আর্মি কমান্ডো কোর্স যোগ্যতা সম্পন্ন স্পেশাল ফোর্সের একজন গর্বিত কমান্ডো অফিসার। এছাড়াও তিনি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে স্কুবা ডাইভিং কোর্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার কোর্স সহ কম্ব্যাট ট্রেনিং সেন্টার মালয়েশিয়া এবং কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল ভারত হতে উচ্চতর বৈদেশিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান, ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। ভিন্ন মাত্রায় উদযাপিত হচ্ছে এবারের স্বাধীনতা দিবস। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল যে কথা দিয়েছেন সে লক্ষ্যেই
এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা। শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, পরে মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল, সকলের আস্থা নিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি, এমন আশা প্রকাশ করেন তিনি। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা সবাই জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি। দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। একটি অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলনও সেই বাংলাদেশে দেখতে চান তারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। দর্শক, মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকি। হুমায়রা, জানাবেন সেখানে মানুষের শ্রদ্ধা জানাতে কি সর্বস্তরের মানুষের ঢল নেমেছে, তাদের কি অভিব্যক্তি, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন? হিমাদ্রি, খুব সকাল থেকেই কিন্তু এখানে মানুষের ঢল নেমেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের ফুল দেওয়া শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা, সেটি শেষ হওয়ার পর সাধারণ মানুষের জন্য যখন থেকে খুলে দেওয়া হয়েছে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ, শুরুতে কিন্তু মানুষের ঢল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢল বাড়তে শুরু করেছে এবং এখন এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি অনেক ভিড় রয়েছে। ঠিক পুষ্পস্তবক যেই জায়গাটায় অর্পণ করা হচ্ছে, ঠিক সেই জায়গাগুলোতে কিন্তু অনেক মানুষের ভিড় আছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখনও অনেকে আসছেন। কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু দীর্ঘ লাইন ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এলাকা ভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দলে দলে মানুষ এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা কিন্তু অনেকে কথা বলেছেন, অনেকে আমি দেখেছি যে ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন এবং তারা এখানে ছবি তুলছেন। আনন্দঘন পরিবেশে তারা একটা ছুটির দিন উদযাপন করছেন। আজকে যেহেতু সরকারি ছুটির দিন আর স্বাধীনতা দিবসের এই ক্ষণে তারা সাভার স্মৃতিসৌধে পরিবার পরিজন নিয়ে অনেককে দেখছি আমি বেড়াতে আসছেন। তারা ছোট শিশুদেরকেও নিয়ে আসছেন। ছোট এই শিশুরা আসছে, দেখছে এবং তাদের খুব কৌতূহল আমি সবার মধ্যে দেখেছি। এই শিশুদের যে কৌতূহল, যে এই জায়গাটা কি, কেন, তারা প্রশ্ন করছে, বাবা মার কাছে জানতে চাচ্ছে। আমি নতুন প্রজন্মের বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কলেজ পড়ুয়া বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা অনেকেই কিন্তু বারবারই বলেছে যে নতুন দেশ তারা কেমন চায়। তারা কিন্তু সুখী, সমৃদ্ধি পূর্ণ একটি দেশ দেখতে চায়, যেখানে শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে এবং স্বাধীনভাবে মানুষ চলতে পারবে। তো হিমাদ্রি, পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই এখানে আরো মানুষের ঢল বাড়ছে কিনা বা কি, সেই বিষয়গুলো আমি, অর্থাৎ যারা এসেছে তারা স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা সেটা প্রতিফলনই দেখতে চায়, সেটি বাস্তবায়ন দেখতে চায়। হুমায়রা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। রাজারবাগ পুলিশ লাইন্স বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে এই কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম গণহত্যা হয়েছিল এবং এখান থেকে স্বাধীনতার ঘোষণার
প্রেক্ষাপট তৈরি হয়। তিনি উল্লেখ করেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান এই গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে 27 মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্বের সমর্থন কামনা করেন। একে তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস বলে অভিহিত করেন। ভারত থেকে ওসমান হাদি হত্যার আসামিদের হস্তান্তরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। শহীদের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী আমরা গণতান্ত্রিক চর্চা নতুনভাবে জাতির প্রত্যাশা অনুযায়ী শুরু করছি। রাজারবাগ পুলিশ লাইনের আমাদের পুলিশ বাহিনীর যে ত্যাগ, যে রক্তদান, সেটাই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণার সূচনা বলে আমরা জানি। এটাই প্রকৃত ইতিহাস। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। 55তম মহান স্বাধীনতা দিবসে সারা দেশে গভীর শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। বন্দরনগরী চট্টগ্রামের কাট্টলিতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এরপর শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রেশমের সাথে ছিলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনের পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সাধারণ মানুষও বীর শহীদদের স্মরণ করছে। তাদের আগমনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিফলক মুক্তির ফুলবাড়িতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির সূচনা হয়। সকালে সূর্যোদয়ের পরই বগুড়ার জেলা প্রশাসক কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা জানান। চুয়াডাঙ্গায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। জয়পুরহাটে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া। দেবাশিস, যেমনটি জানাছিলাম যে 21 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। যাদের হস্তান্তর করা হয়েছে তাদের বাড়ি কোথায়, যেহেতু বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকায় ফিরছিল? হিমাদ্রি, আপনি যেটি বললেন, এই বাসটি যখন কুষ্টিয়া কুমারখালী থেকে ছেড়ে আসে তখন তারা কিন্তু মাঝপথের বিভিন্ন স্থান থেকে কিন্তু যাত্রী তোলেন। যে 21 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে 23 জন নিহতের মধ্য থেকে, এর মধ্যে 15 জনের বাড়ি কিন্তু রাজবাড়ির বিভিন্ন জায়গায়। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে একই পরিবারের 3 জন কিন্তু মারা গেছেন। ঠিক এর পাশেই খানিকটা দূরেই পায়ে হেঁটে যেতে 1 থেকে 1.5 মিনিট লাগবে, সেখানে কিন্তু আরও 2 জন একই পরিবারের মারা গেছেন। সব মিলে 15 জন মানুষ কিন্তু রাজবাড়ির এতে মারা গেছেন এবং বাদবাকি যেমন কুষ্টিয়া, ঝিনাইদহ এই সমস্ত জেলার আছেন। আমরা যে স্থানটিতে আছি এখানে যে 3 জনের জানাজা একই সাথে জানাজা শেষ হয়েছে, এখানে নিহতের স্বজনেরা আছেন। একটু বলবেন যে তারা কোথায় যাচ্ছিলেন, কি অবস্থা একটু যদি বলেন। এরা বিসমিল্লাহির রহমানির রহিম, এরা ঢাকায় যাচ্ছিল। তো এর রেহানের আম্মা ছিল, রেহান হচ্ছে ঢাকা জগন্নাথ কলেজের মাস্টার্সের, জাহাঙ্গীরনগরের মাস্টার্সের ছাত্র, আর ওর ভাগ্নে ওর আম্মা। 3 জনের জানাজা এখন হলো। কিভাবে মারা গেল? এই বাস দুর্ঘটনায় দৌলত দিয়ে পল্টনের উপর থেকে বাস পানিতে পড়ে নদীতে পড়ে মারা যায়। তাদের বয়স কত মারা গেছে? ওনার আম্মার বয়স 60-এর উপরে আর 61 বছর, আর ওই ভাগ্নের বয়স 10 থেকে 12 বছর, আর রাইহান মাস্টার্সের ছাত্র। আর একটি জানাজা পরে হবে, কেন পরে হবে? রাহান আপনারা অবশ্যই জানেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইকোনমিক্সের 49তম ব্যাচের স্টুডেন্ট। ওর বন্ধু এবং ইউনিভার্সিটির টিচাররা আসতেছে, এই কারণে এই জানাজাটা 12টার সময় স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সব মিলে এখানে পরিবেশটি যদি আসলে এত 3টা মানুষ একই পরিবারে মারা গেছে, পরিবেশটা তো অবশ্যই বেদনাদায়ক। হিমাদ্রি, আপনি শুনছিলেন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তার বন্ধু ও বান্ধব, তারা কিন্তু এই খবর শোনার পরে তারা আসবেন এবং আর কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 12টার সময় আরেকটি জানাজা শেষে 3 জনকে কিন্তু এই যে এখানে যে ভবানীপুর কবরস্থান আছে সেখানে কিন্তু দাফন করা হবে। তো আপাতত এই যে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। বিশেষ খুবই হৃদয় বিদারক। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টল এক্সপ্রেসের ইঞ্জিনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকালে ফৌজদারহাটের
বিএমএ গেটে ঢাকাগামী ট্রেনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীততাপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে। ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। একটা এসি বগি এবং একটা পাওয়ার ইউনিটে আগুন উপায় লেগে আছে, সেখানে আমরা হোম সেটিং এর সাধারণ পানি এবং এখানে হাইটেল দিয়ে আমরা আগুনের নিয়ন্ত্রণে আসছি। এ পর্যন্ত এখন আমরা ভিতরে ঢুকতে পারি না, একটু তাপের কারণে। আমরা এখানে 2টা ইউনিট কাজ করছি। এসি বগিতে আসার পর হঠাৎ করে মনে হলো যেন ধোঁয়া আসতেছে, তাড়াতাড়ি দৌড়ে এসে দেখি যে পুরা পাওয়ার কার ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। 7:45 ছেড়ে আসছি, গাড়ি চাকার থেকে আগুন লাগছে। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানী থেকে তাকে আটক করা হয়। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ভূমি দখলের অভিযোগ আছে। এছাড়া একটি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত। জাপান থেকে রিকন্ডিশন গাড়ির একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল 7:30টায় 9 নম্বর জেটিতে 744টি গাড়ি নিয়ে বন্দরে ভেড়ে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি মালয়েশিয়া স্টার। জাহাজ থেকে গাড়ির খালাস কাজও শুরু হয়েছে। আমদানি করা এসব গাড়ি বন্দরের গাড়ির ইয়ার্ডে রাখা হয়েছে। টয়োটা, নিশান সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আমদানি করা হয়েছে এবং আমদানিকারকরা আইনি প্রক্রিয়া শেষে বন্দর শেড থেকে এসব গাড়ি নিতে পারবেন। ঈদের আনন্দ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন, নেই বাড়তি গাড়ি ও যাত্রীর চাপ। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, একে তো ছুটির দিন, তার উপর লম্বা একটি ঈদের বন্ধ গেল, মহাসড়কে যাত্রীর চাপ খুব একটা নেই বললে চলে, তারপর কেমন দেখছেন জানাবেন। ঠিক যেতেই বলছিলেন যে পরিবার পরিজনের সাথে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি শেষে এবার জীবন ও জীবিকার তাগিদে নিজ নিজ কর্মস্থলে ফেরার পালা। এবং এই কর্মস্থলে ফিরতেই কিন্তু গাজীপুরের 2টি গুরুত্বপূর্ণ মহাসড়ক বেশিরভাগ ব্যবহৃত হয়, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আমি যদি ময়মনসিংহ মহাসড়কের যে চিত্রটি সেটি আপনাকে একটু দেখাই, একদমই স্বাভাবিক গতিতেই কিন্তু এখানে গাড়িগুলো আসছে এবং যারা যাত্রীরা তারাও কিন্তু আসছে, এবং যাত্রী এবং গাড়ির যে অতিরিক্ত চাপ এই ফিরতি ঈদ যাত্রায় কিন্তু এখন পর্যন্ত মহাসড়কের 2টির কোনোটিতেই আমরা এখন পর্যন্ত গাড়ির বা যাত্রীর অতিরিক্ত চাপ এখন পর্যন্ত আমরা দেখিনি। এবং তার পাশাপাশি যে গাড়িগুলো দূরপাল্লার আসছে, বিশেষ করে ময়মনসিংহ, দুর্গাপুর, শেরপুর, নেত্রকোনা, এই দিক থেকে যে গাড়িগুলো আসছে, প্রত্যেকে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বেশিরভাগই জানাচ্ছিলেন যে এখন কিন্তু একদম যে ভাড়া নিয়ম মাফিক, সেই নিয়ম মাফিকই সেই ভাড়াটি নিচ্ছে, অতিরিক্ত ভাড়া নিচ্ছে না। এবং আসার পথে ময়মনসিংহের যে ব্রিজ আছে সেই ব্রিজের ওখানে কিছুটা যানজটে তারা পড়েছে বলে জানিয়েছেন। এছাড়া গাজীপুরের যে ঢোকার যে মুখগুলো, সেই মুখগুলো আসলে একদমই স্বাভাবিক আছে। এবং এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে গাজীপুরের বাস স্টপেজ, সেখানে যাত্রী ওঠানো নামানো ছাড়া এছাড়া পুরো ময়মনসিংহ এবং পুরো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতিতে আছে। কোনো ধরনের যানজট বা তীব্র ধরনের যানজট বলতে আমরা যেটি দেখি, এখন পর্যন্ত সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখিনি। এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিন্তু একদমই সুন্দর মতো আছে এবং তারা সুশৃঙ্খলভাবে রাস্তায় যাতে কোনো ধরনের ঝুঁঝামেলা সৃষ্টি না হয় সেটি দিকে কড়া নজর রাখছে। হিমাদ্রি, এই ছিল এখন পর্যন্ত স্বাভাবিক গতিতে বাড়ি ফেরার যে খবর সেটি সম্পর্কে সর্বশেষ পাওয়া তথ্য। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরান গোপনে আলোচনা করছে, তবে তা প্রকাশ করতে ভয় পাচ্ছে। ওয়াশিংটনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ইরানকে নিয়ে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হলে হরমুজের সাথে বাব এল মান্দের প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ট্রাম্প বলেন, ইরানিরা আশঙ্কা করছেন আলোচনায় বসলে তাদের নিজ দেশের জনগণের প্রতিক্রিয়া মুখে পড়তে হবে কিংবা যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়তে হতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করা হলেও চলমান মধ্যপ্রাচ্য সংঘাত শেষ করতে সরাসরি আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। এদিকে তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন আর আঞ্চলিক সংঘর্ষে আটকে নেই। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে, বিশেষ করে গ্যাস ও তেল সরবরাহে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় নড়বড় হয়ে গেছে সরবরাহ ব্যবস্থা। ফলে
পরিবহন খরচের পাশাপাশি জ্বালানি বাজারেও বিরাজ করছে অস্থিরতা। বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে জরুরি জ্বালানি অবস্থা। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারে শুরু হয়েছে তেলের দামের উত্থান পতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিছুটা স্বস্তি ফিরে আসে জ্বালানি বাজারে। তেলের দাম কিছুটা কমে গেলেও তেহরান সে প্রস্তাব নাকচ করায় বিশ্বজুড়ে আবারও তা বেড়ে গেছে। এর মধ্যেই ট্রাম্প সংঘাত বন্ধে 12 দফা দাবির প্রস্তাব করেন, যার মধ্যে পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা অন্যতম। এছাড়াও চলমান এই সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল সীমিত করেছে ইরান, যার কারণে বিশ্বজুড়ে চলছে তেলের সংকট। জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপিন্সে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশজুড়ে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র গত মঙ্গলবার এ ঘোষণা দেন। আগামী 1 বছরের জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এদিকে আগামী বৃহস্পতিবার থেকে জাপানের তেল মজুদ থেকে তেল সরবরাহ শুরু করা হবে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানান, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে ঘাটতি মোকাবিলায় জরুরি ব্যবস্থাগুলো জোরদার করা হবে। জ্বালানি নিয়ে ভারতেও নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ। দেশটির জাতীয় তেল মজুদ থেকে সরবরাহের মাধ্যমে স্থানীয় বাজার স্থিতিশীল রাখা হচ্ছে। একই সঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন রাজ্যে হ্রাস করা হয়েছে ভ্যাট ও ট্যাক্সের পরিমাণও। অন্যদিকে নেপালে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। সাধারণ মানুষের রান্নায় ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। রাহানুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির